গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। আমি মিঠুন চৌধুরী, আজকে তোমাদের সাথে জিওগ্রাফি ক্লাসে। তাহলে শুরু করছি। আজকে আমাদের জিওগ্রাফি ক্লাসের মধ্যে আমরা জানবো ভারতবর্ষের পরিচিতি বা ভারতবর্ষ সম্পর্কে, যেই ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করি। চলো তাহলে শুরু করি আজকে ভারতের ভূগোল। প্রথমত আমরা দেখতে পাচ্ছি ভারত। এখানে আমরা কি দেখব? মূলত ভারতের নামকরণ কিভাবে হয়েছিল বা ভারতবর্ষের নামটা কোথা থেকে এসেছিল। আমরা যদি একটু ভারতবর্ষ নামের আগে যদি একটু চলে যাই, যে ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল, আমরা তাহলে প্রথমত আর্যভট্টের লেখা যে সূর্য সিদ্ধান্ত গ্রন্থ রয়েছে, তাহলে আর্যভট্টের লেখা আর্যভট্টের লেখা গ্রন্থের নাম কি? সূর্য সিদ্ধান্ত। এই সূর্য সিদ্ধান্ত গ্রন্থের মধ্যে ভারতবর্ষের পূর্ব নাম ছিল জম্মুদ্বীপ। ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল? জম্মুদ্বীপ। আমরা অনেকেই শুনেছি, আবার অনেকেই জানি না। জম্মুদ্বীপ। তাহলে ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল? আমরা মূলত সূর্য সিদ্ধান্ত গ্রন্থ অনুযায়ী, যেটা আর্যভট্টের লেখা, সেখানে আমরা কি পেয়েছিলাম? জম্মুদ্বীপ। জম্মুদ্বীপ কথার আক্ষরিক অর্থ হলো গিয়ে জাম গাছে ভরা দ্বীপ। তাহলে জম্মুদ্বীপ কথার অর্থ কি? হলো গিয়ে জাম গাছে ভরা দ্বীপ। আমরা যদি এই জম্মুদ্বীপের সনাতন সৃষ্টিতত্ত্ব অনুযায়ী একে যদি দেখা হয়, তাহলে তার মানে দাঁড়ায় যে ভারতে বসবাসকারী সাধারণ মানুষজন যেখানে বসবাস করছে সেটাই জম্মুদ্বীপ নামে পরিচিত ছিল। তাহলে একটা হলো গিয়ে জম্মুদ্বীপ কথার আক্ষরিক অর্থ, যেটাকে বলা হয় জাম গাছে ভরা দ্বীপ। আরেকটা সনাতন সৃষ্টিতত্ত্ব অনুযায়ী জম্মুদ্বীপ কথার অর্থ ভারতবর্ষে বসবাসকারী সাধারণ মানুষজন। তাহলে সেখান থেকে পরবর্তীকালে আমাদের মূলত ভারতবর্ষ নামকরণ শুরু হয়। সেটা কিভাবে হয়েছিল? বিভিন্ন সংস্কৃত যে পৌরাণিক গ্রন্থগুলো ছিল, তার মধ্যে বায়ু পৌরাণিক নামক এক গ্রন্থের মধ্যে, বায়ু গ্রন্থ, সেখানে যে অগ্নির দেবতা ছিলেন, অগ্নি, সেই অগ্নির দেবতার আরেক নাম ছিল ভারত। তাহলে আরেক নাম কি ছিল? বায়ু পৌরাণিক অনুযায়ী যে অগ্নি দেবতা ছিল, সেই অগ্নি দেবতার আরেক নাম ছিল ভারত। তাহলে সেখান থেকে ভারতবর্ষ এসছে। আবার যদি আমরা পরবর্তীকালে দেখি আমাদের ভরত রাজা, আমরা মূলত মহাভারতে যার কথা উল্লেখ পাই, সেই ভরত রাজার যেই রাজ্যটার মধ্যে শাসন করত তাকে মূলত ভারতবর্ষ বলা হতো। তার নাম অনুসারে সেই ভারতবর্ষের নামকরণ করা হয়। এর পরবর্তী সময়ে আমরা কি দেখতে পাই? যে আমাদের যে সিন্ধু নদী রয়েছে, এই যে সিন্ধু নদীটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই অঞ্চলে সিন্ধু নদীটা রয়েছে। এই সিন্ধু নদীকে ফার্সি ভাষায় যাকে হিন্দু বলা হতো, তারা দন্তাস্বয়ের উচ্চারণটা ঠিকমতো করতে পারতো না, ফলে তারা সিন্ধুকে হিন্দু বলতো। সেই সিন্ধু নদী ফার্সি ভাষায় যেহেতু হিন্দু এসছে, তাই গ্রিকরা মূলত ইন্দোই, এর অর্থ গ্রিক শব্দ ইন্দোই থেকে ইন্দাস কথাটি এসছে। এই ইন্দাস বা সিন্ধু নদের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী মূলত অঞ্চলের বসবাসকারী মানুষজন থেকে সেই জায়গার নাম হয় কি? ইন্ডিয়া। যেই নাম থেকে আমাদের ভারতবর্ষের পরবর্তীকালে মূলত হিন্দু ধর্মাবলম্বী মানুষের প্রাধান্যের জন্য ভারতবর্ষের নাম হয় হিন্দুস্তান। তাহলে সরকারিভাবে ইন্ডিয়া ও ভারত দুটোই আমাদের এখন প্রযোজ্য, যেটা কিনা এখন বর্তমানে আমরা ভারতবর্ষ বলি। এটা হলো গিয়ে তার প্রাচীন নামকরণ, যেটা একেবারে সূর্য সিদ্ধান্ত বা অনেক বেশি পৌরাণিক কাহিনী থেকে, অনেক আগেরকার ভারতবর্ষ জম্মুদ্বীপ, সেখান থেকে ভারতবর্ষ, সেখান থেকে ইন্ডিয়া, আর এখন আমরা সেটাকেই ভারতবর্ষ বা ইন্ডিয়া নামে অভিহিত করি। আশা করি তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আমরা দেখি, তাহলে ভারতবর্ষের, এবার এই যে ভারতবর্ষটা, এত বড় ভারতবর্ষ,
এর পৃথিবীর সাপেক্ষে ভারতের অবস্থানটা আমরা একটু দেখব। আমরা মূলত এখানে একটা দেখো পৃথিবী রয়েছে, পৃথিবীর মধ্যে দেখো ভারতবর্ষের একটা অবস্থান দেখানো হয়েছে। পৃথিবী হলো গিয়ে সৌরজগৎ, যে সূর্য যে জগতের মূলত হলো গিয়ে প্রধান কর্তা, সেই সৌরজগতের একটি গ্রহ। সৌরজগতের মধ্যে সূর্য যদি মাঝখানে দাঁড়িয়ে থাকে, তাহলে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে কক্ষপথ করে যতগুলো গ্রহ ঘুরছে, টোটাল 8টি গ্রহ রয়েছে। সেই 8টি গ্রহের মধ্যে পৃথিবীও একটি গ্রহ, যার অবস্থান যদি দূরত্ব অনুযায়ী করা হয়, তাহলে সূর্য থেকে প্রথমে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী তৃতীয় স্থানে রয়েছে। আর যদি আমরা আয়তন অনুযায়ী দেখি, তাহলে পৃথিবী আয়তন অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে। তাহলে এটা হলো গিয়ে সৌরজগতের মধ্যে পৃথিবীর অবস্থান। আমরা কোথায় আসব? আমরা যে পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান, পৃথিবীর মধ্যে ভারতের অবস্থানটা সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? যে টোটাল একটা বিরাট বড় পৃথিবী, যেই পৃথিবীর টোটাল ক্ষেত্রফল হলো গিয়ে 51,56,00,000 বর্গ কিলোমিটার এরিয়া। এই এত বড় পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটা দেশ, যেই দেশটা মূলত উত্তর পূর্ব গোলার্ধের একটা দেশ নামে পরিচিত। আমরা একটু দেখে নেই উত্তর পূর্ব গোলার্ধের দেশ নামে কিভাবে পরিচিত হচ্ছে ভারতবর্ষ। আমরা যদি এখানে একটা গোল করে পৃথিবীকে আঁকার চেষ্টা করি, তাহলে আমরা এইখানে দেখব মাঝ বরাবর, পৃথিবীর মাঝ বরাবর কি রয়েছে? অক্ষরেখা, যাকে মূলত নিরক্ষরেখা বলা হয়, যেটা পৃথিবীর সব থেকে বড় গোলক হিসেবে কাজ করে। আর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে রেখাটাকে, সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। নিরক্ষরেখার মান এখানে 0 ডিগ্রি, মূল মধ্যরেখার মান এখানেও 0 ডিগ্রি। তাহলে আমরা কি দেখছি এখানে? পৃথিবীর সাপেক্ষে এখানে বলছে উত্তর পূর্ব গোলার্ধের দেশ। কিভাবে আসলো উত্তর পূর্ব গোলার্ধের দেশ? তাহলে আমরা যদি নিরক্ষরেখার সাপেক্ষে পৃথিবীকে দুটো ভাগ করি, ওপরের দিকটা হয়ে যায় উত্তর গোলার্ধ, আর নিচের দিকটা হয়ে যায় দক্ষিণ গোলার্ধ। তাহলে আমরা যদি মূল মধ্যরেখাকে না ধরি, তাহলে তার মধ্যে নিরক্ষরেখার সাপেক্ষে যদি পৃথিবীকে কল্পনা করি, তাহলে দেখব ওপরের দিকটা উত্তর গোলার্ধ, নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ। এইবার আমরা যদি পৃথিবীর ওপর থেকে, উত্তর থেকে, একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমরা যদি দাগ টানি, মানে আমরা মূল মধ্যরেখাকে ওপর থেকে নিচ পর্যন্ত টানি, তাহলে নিরক্ষরেখাকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে পৃথিবীর দুটো গোলার্ধ হয়। একটা হয়ে যায় পূর্ব গোলার্ধ, আর একটা হয়ে যায় পশ্চিম গোলার্ধ। তাহলে টোটাল 4টে গোলার্ধ এখানে পেয়ে গেলাম। প্রথমে উত্তর পেলাম, তারপরে দক্ষিণ, তারপরে হলো গিয়ে পূর্ব, তারপরে পশ্চিম। এইবার আমরা যদি আমাদের ভারতবর্ষকে এখানটার মধ্যে কল্পনা করি বা একটুখানি ম্যাপের মধ্যে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা কি দেখব? যে আমাদের ভারতবর্ষটা কোথায় অবস্থান? প্রথম হলো নিরক্ষরেখার সাপেক্ষে ওপরে, মানে উত্তর গোলার্ধে, আর মূল মধ্যরেখা যেটা রয়েছে মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে, তার সাপেক্ষে পূর্ব দিকে, তার মানে পূর্ব গোলার্ধে। আর যদি এক্সাক্ট পৃথিবীর কেন্দ্র থেকে আমরা তাকে যদি আমরা কল্পনা করি, তাহলে দেখব ভারতবর্ষ মূলত উত্তর পূর্ব গোলার্ধের দেশ। তাহলে আমাদের ভারতবর্ষ কোন অঞ্চলে অবস্থিত? পৃথিবীর সাপেক্ষে উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার বলছে ভারত দক্ষিণ এশিয়ার মধ্যভাগে অবস্থিত। আমরা যদি বিশ্বের মধ্যে এখানে যে ম্যাপটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছ, বিশ্বের মধ্যে যদি ম্যাপটাকে দেখি, তাহলে এখানে কি দেখব? ভারতবর্ষ এই যে দক্ষিণ টোটাল এশিয়া মহাদেশটাকে যদি আমরা একটু এখানে দেখিয়ে নেই, সেই সাপেক্ষে কোথায় রয়েছে? পুরো এশিয়া মহাদেশের সাপেক্ষে দেখো মাঝ বরাবর একদম ভারতবর্ষের অবস্থান রয়েছে। তাহলে এশিয়া মহাদেশের সাপেক্ষে কি বলছে? ভারত মধ্যভাগে অবস্থিত একটি দেশ। এবার কি হবে? পরে বলছে অক্ষাংশ দ্রাঘিমাগত অবস্থান। অক্ষাংশ দ্রাঘিমাগত অবস্থানের জন্য আমরা একটা ভারতের ম্যাপকে একটু দেখি। আচ্ছা, ভারতের টোটাল পৃথিবীতে আমরা একটু আগে যেটা দেখলাম অক্ষাংশ আর দ্রাঘিমা কোণগুলো, ধরো এখানে পৃথিবীর মধ্যে এরকম একটা পৃথিবীকে আঁকা হলো। ধরো
তাহলে পৃথিবীকে আঁকলে পৃথিবীর মাঝ বরাবর আমরা কি করছি, নিরক্ষরেখা, তার উপরে কর্কটক্রান্তি রেখা, কুমিরু বৃত্ত প্রদেশীয় রেখা, নিচে মকরকান্তি রেখা, তার নিচে কুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা, এখানে কুমেরু বিন্দু। আমরা যদি এর মানগুলোকে দেই, মূলত পৃথিবীর মধ্যে যে সমস্ত অক্ষরেখাগুলো গুরুত্বপূর্ণ তার মানগুলোকে যদি আমরা লিখি, তার মানগুলোকে লিখলে আমরা কিরকম দেখতে পাচ্ছি পৃথিবীর, এইগুলো হলো গিয়ে যেগুলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে যে গোল গোল রেখাগুলোকে টানা হয় এগুলোকে বলা হয় অক্ষরেখা। এরকম অক্ষরেখার সংখ্যা পৃথিবীতে রয়েছে 179টি। তাহলে পৃথিবীতে অক্ষরেখার সংখ্যা কটি আছে? অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে কোশ্চেন আসতে পারে পৃথিবীতে অক্ষরেখার সংখ্যা কটি, সেটা হলো গিয়ে 179টি। তার মধ্যে আমরা এখানে মূলত গুরুত্বপূর্ণ কতগুলো অক্ষরেখাকে নিলাম একটা ঝালক বোঝানোর জন্য। এবার আমরা যদি এর উত্তর থেকে দক্ষিণে একদম ওপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা দাগ টানি, তাহলে আমরা এখানে কি দেখব, যে যেটাকে টানা হলো সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। তার সাপেক্ষে যে অর্ধবৃত্তাকারে কিছু পরিমাণে দাগ টানা হয়, যেগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। তাহলে টানলে পরে টোটাল পৃথিবীর এরকম একটা জালক আকৃতি অবস্থা বেরোবে। তার মধ্যে পৃথিবীর মধ্যে কোন জায়গার কোন অবস্থান রয়েছে, যদি আমরা আমাদের পৃথিবীর মধ্যে ভারতের অবস্থানটাকে দেখাই, তাহলে আমরা দেখব তাহলে ভারতের অবস্থানটাকে যদি আমরা দেখাই, তাহলে আমরা কি দেখব, যে এখানে ভারতবর্ষ হলো গিয়ে টোটাল পৃথিবীর সাপেক্ষে একটা ছোট্ট জায়গায় এখানে অবস্থান করছে। তাহলে এই ভারতের ওপর দিয়ে অনেক অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো গেছে। যেই অক্ষরেখা এবং দ্রাঘিমাগুলোকে আমরা যদি মূলত এইখানে দেখি, তাহলে আমাদের ভারতবর্ষের একটা অক্ষাংশগত বিস্তার দাঁড়াচ্ছে। যেই অক্ষাংশগত বিস্তারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে ভারতবর্ষের উত্তরের দিকে একেবারে কাশ্মীর, জম্মু কাশ্মীরের ওপরের দিকে কে রয়েছে, 37°06' নর্থ। আমরা যেহেতু উত্তর গোলার্ধের জায়গা, সেখানে হলো গিয়ে ইন্দিরা কল বলে একটা জায়গা রয়েছে ভারতের একেবারে উত্তরতম বিন্দু, সেটা হলো কত, 37°06' নর্থ। এটা হলো গিয়ে ইন্দিরা কল। আচ্ছা, আমরা যদি আমাদের দক্ষিণতম বিন্দু দেখি, আমাদের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হলো গিয়ে কন্যাকুমারী। সেই কন্যাকুমারী কত, 8°04'। এটার নাম হলো গিয়ে কন্যাকুমারী। এইটা হলো গিয়ে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে তার নাম কি, কন্যাকুমারী। আর আমরা যদি ভারতের দক্ষিণতম বিন্দু দেখি, আমাদের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, যার 6°45' নর্থ, 6°45' নর্থ রয়েছে। সেটা হলো গিয়ে ইন্দিরা পয়েন্ট। সেটার নাম কি, ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্ট কিন্তু আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামানুসারে করা হয়েছিল। এইবার আমরা যদি দ্রাঘিমাগত বিস্তার দেখি, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দ্রাঘিমাগত বিস্তারের ক্ষেত্রে পশ্চিম দিকে এইখানে 68°07' ইস্ট। কেন ইস্ট? কারণ আমরা হলাম গিয়ে পূর্ব গোলার্ধের মানুষ। এই টোটাল হলো গিয়ে পূর্ব গোলার্ধের মানুষ হওয়ার জন্য, কারণ আমাদের পশ্চিম গোলার্ধের সঙ্গে মূল মধ্যরেখার পশ্চিম দিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটাকে বলা হয় ওয়েস্ট, আর এটা হলো গিয়ে নর্থ, আর এটা সাউথ। তাহলে আমাদের সাউথ এবং ইস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার জন্য আমাদের যে দ্রাঘিমা রেখাগুলো হবে তার পাশে সব সময় ইস্টই বসবে, মাথায় রাখতে হবে এটা অবশ্যই। তাহলে ভারতের পশ্চিমতম বিন্দু 68°07' বা 7', যেটা পূর্ব, সেটা হলো কি আমাদের গুজরাটের গুহারমোটা বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা আমাদের লাস্ট পশ্চিমতম বিন্দু। আমরা যদি আমাদের পূর্বতম বিন্দুটা দেখি, সেটা 97°25' ইস্ট, 97°25' ইস্ট। এটা হলো গিয়ে কিবিথু।
কিবিথু অরুণাচল প্রদেশের লাস্ট প্রান্ত অবস্থিত, ভারতের পূর্বতম বিন্দু, যেটা 97°25' ইস্ট। তাহলে আমাদের এটা হলো গিয়ে অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার। আমরা চলে আসি আমাদের আগের ম্যাপটার মধ্যে। কর্কটক্রান্তি রেখার অবস্থান, কর্কটক্রান্তি রেখার অবস্থান কি, আমরা একটু আগে যেই ম্যাপটা তৈরি করেছিলাম সেখানে আমরা এটা 23.5° যে কর্কটক্রান্তি রেখা রয়েছে তার সাপেক্ষে ভারতের অবস্থান। কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর বিস্তৃত। এই মাঝ বরাবর ভারতের 8খানা রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। কটি রাজ্যের মধ্য দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা? 8টি রাজ্যের মধ্য দিয়ে। আমরা যদি রাজ্যগুলোর নাম পরপর আমরা যদি এখান থেকে বলি, তাহলে গুজরাট, গুজরাটের পরে রাজস্থান, রাজস্থানের পরে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পরে ছত্তিশগড়, ছত্তিশগড়ের পরে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পরে ত্রিপুরা, ত্রিপুরার পরে মিজোরাম। তাহলে এখানে আমাদের 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে। আমরা পরে আবার এটার সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এর আগের পরেরটা কি, প্রমাণ দ্রাঘিমা। প্রমাণ দ্রাঘিমা কি, আমরা পৃথিবীর মধ্যে টোটাল কতগুলো, টোটাল 360টি দ্রাঘিমা টানা হয়েছে পৃথিবীর মধ্যে। 360খানা দ্রাঘিমা টানা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওপর থেকে নিচ পর্যন্ত যে রেখাগুলোকে টানা হয় সেগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। তো এই 360টির মধ্যে এমন একটি রেখা রয়েছে যাকে দিয়ে সারা পৃথিবীর সময় নির্ধারণ করা হয়। এটাকে বলা হয় কি, মূল মধ্যরেখা, যার মান 0°। এটা গ্রিনিচ শহরের মানমন্দিরে, ওখানে একটা জায়গা গ্রিনিচের যে মানমন্দির, সেই জায়গার যে ঘড়ি রাখা রয়েছে সেই ঘড়ির টাইম অনুযায়ী পৃথিবীর সময়কে নির্ধারণ করা হয়। তার পরবর্তী সময় দেখা হয় পৃথিবীতে বাকি যে জায়গাগুলো রয়েছে বা দেশগুলো রয়েছে সেগুলো পৃথিবীর পূর্ব দিকে আছে না পশ্চিম দিকে আছে। যদি পূর্ব দিকে থাকে তাহলে সেটা এগিয়ে থাকে, যদি পশ্চিম দিকে থাকে তাহলে সেটা পিছিয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের, একটু আগে যখন আমরা আলোচনা করলাম ভারতবর্ষের ক্ষেত্রে, যে ভারতবর্ষ 68° থেকে 97° ইস্ট, তার মানে কোথায় আছি আমরা? পূর্ব দিকে আছি। তার মানে আমরা সময়গতভাবে এগিয়ে আছি। এই এগিয়ে থাকার জন্য আমরা আমাদের ভারতবর্ষে যেহেতু এই 97° থেকে 68°, যদি আমি এটাকে ধরি 97° থেকে 68° যদি আমি মাইনাস করি তাহলে হবে এখানে 29°। তাহলে এই যে 29° বেরোলো, এই 29°, 1° দ্রাঘিমায় সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে 29° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত হবে? 4 দিয়ে গুণ করলে সেটাকে দাঁড়াবে তাহলে এখানে 29°, একে যদি আমরা 4 মিনিট দিয়ে গুণ করি তাহলে 4 নং 36, 6 হাতের হলো 3, 4 2 8, 3 11, 116 মিনিট। এই ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের যে দূরত্বটা হচ্ছে সেটা নিজেদের ক্ষেত্রে 116 মিনিট হয়ে যাচ্ছে। এর ফলে আমরা কি করেছি, ভারতের মাঝ বরাবর একটা দ্রাঘিমা রেখা টানা হয়েছে, যেটা মূলত 82° 30 মিনিটকে নির্ধারণ করে। কত ডিগ্রি? 82° 30 মিনিটকে নির্ধারণ করে। এই 82° 30 মিনিট হলো আমাদের দেশের প্রমাণ দ্রাঘিমা, যা কিনা পৃথিবীর মূল মধ্যরেখা যেটা রয়েছে যার মান 0°, সেই 0° থেকে 82°, সেটা প্রায় যদি গুণ করি আমরা 82° 30 মিনিটকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটার সময় হয়ে যাচ্ছে 5 ঘন্টা 30 মিনিট, মানে প্রায় 330 মিনিট সময় সেখানে আমরা এগিয়ে আসি। আমরা যেহেতু পূর্ব দিকে আছি তাই আমরা সবসময় এই টাইমটা এগিয়ে থাকি। তার জন্য আমরা পূর্ব গোলার্ধের দিকে রয়েছে, পূর্ব গোলার্ধের একটা দেশ। চলে আসি আগেরটার মধ্যে। তাহলে প্রমাণ দ্রাঘিমা আমাদের এখানে কমপ্লিট। আশা করি প্রমাণ দ্রাঘিমা সম্পর্কে বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি ক্ষেত্রমান। এবার চলে আসি আমরা পৃথিবীর সাপেক্ষে ভারতের ক্ষেত্রমান। পৃথিবীর মধ্যে আগেই বলেছিলাম পৃথিবীর মোট আয়তন 51,56,00,000 বর্গ কিলোমিটার এরিয়া। তাহলে এই সারা পৃথিবীর মধ্যে ভারতের মোট ক্ষেত্রমান 32,87,263 বর্গ কিলোমিটার। তাহলে 32,87,263 বর্গ কিলোমিটার এরিয়াটা
অনেকটা বড় মনে হলেও পৃথিবীর সাপেক্ষে যদি আমরা আমাদের ভারতবর্ষকে দেখি, সেটা দেখো একটু ছোট্ট একটা জায়গা মনে হচ্ছে সারা পৃথিবীর সাপেক্ষে। এটাকে আমরা কী হিসাবে দেখি, এই টোটাল এরিয়াটা পৃথিবীতে যদি 100% জায়গা হয়, তাহলে আমাদের মাত্র হয় 2.4% জায়গা। তাহলে এই 32,87,263 বর্গ কিমি জায়গাটা যদি আমরা পার্সেন্টেজে আনি পৃথিবীর সাপেক্ষে, তাহলে সেটা দেখবো কত এসছে, 2.4% জায়গাতে পরিণত হয়েছে মাত্র। আর পৃথিবীর বাকি দেশের সঙ্গে যদি আমরা সামঞ্জস্য করি, তাহলে দেখবো আমরা পৃথিবীর সাপেক্ষে কত হচ্ছে, 7ম স্থান রয়েছে। তাহলে আমরা একটু দেখে নেই পৃথিবীর সাপেক্ষে যে আমরা 7ম স্থানে রয়েছি, সেই জায়গাগুলোর মধ্যে কোন কোন দেশগুলো রয়েছে। ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে আমরা একটু শর্ট ফর্মে এখানে লিখেছিলাম রাতে, রাশিয়া। তোমরা জানো এখানে একটা বিরাট বড় দেশ রাশিয়া। পৃথিবীর টোটাল রাশিয়ার আয়তন 1,70,00,000 বর্গ কিলোমিটার এরিয়া, যা ভারতের প্রায় 5 গুণ। আমরা যদি 32 লাখকে 5 দিয়ে গুণ করি 1,60,00,000 দাঁড়ায়। তার থেকেও বেশি পরিমাণে আয়তনের জায়গা হলো কে, রাশিয়া, যার আয়তন 1,70,00,000। সে হলো প্রথম, ফার্স্ট পৃথিবীর মধ্যে। দ্বিতীয় কে কানাডা হলো গিয়ে নর্থ আমেরিকা মহাদেশের ওপরের দিকে অবস্থিত একটা দেশ কানাডা, এটা দ্বিতীয় স্থান। তোমরা দেখতে পাচ্ছ এটা 2 নম্বরে রয়েছে, এটা 1 নম্বরে রয়েছে রাশিয়া। 3 নম্বরে চীন আমাদের পার্শ্ববর্তী সব থেকে বড় দেশ চীন, যারা অনেক জায়গাগুলোকে দখল করে রাখে বা রয়েছে তো তাদের মধ্যে। তাহলে 3 নম্বরে চীন। 4 নম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্র, এই যে 4 নম্বরে এখানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। 5 নম্বরে ব্রাজিল হলো গিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ ব্রাজিল। তোমরা জানো ব্রাজিল অনেক একটা বিখ্যাত দেশ ফুটবলের দিক থেকে, মূলত ফুটবল খেলার দিক থেকে, এছাড়াও আরও অন্যান্য দিক থেকে রয়েছে। তাহলে এটা হলো গিয়ে 5 নম্বরে। 6 নম্বরে হলো গিয়ে অস্ট্রেলিয়া, এটা 5, এটা 6 হলো গিয়ে অস্ট্রেলিয়া। ওশিয়ানিয়া মহাদেশের সব থেকে বড় দেশ, মূলত ধরে নিতে পারো প্রায় ওশিয়ানিয়া মহাদেশে 95% জায়গা অস্ট্রেলিয়া দেশকে কেন্দ্র করেই গঠিত হয়েছে। তাহলে এটা হলো গিয়ে 6 নম্বরে অস্ট্রেলিয়া। এই 6টা দেশের পরে কি আসে, 7ম স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ। তাহলে অনেক জায়গায় পরীক্ষার মধ্যে কোশ্চেন হয় ভারতের আয়তন অনুযায়ী ভারতের স্থান কত, সেটা হলো গিয়ে 7ম। এই সিনারিটাই পাল্টে যায়। কখন পাল্টে যায়, যখন আমরা এটাকে জনসংখ্যার দিক থেকে দেখি। আমরা জনসংখ্যা গণনা করেছি লাস্ট 2011 সালে। তার পরবর্তী সময়ে আমাদের এখনো একবারও জনসংখ্যা গণনা হয়নি। কিন্তু 2011 সাল অনুযায়ী যদি আমরা দেখি, আমরা হলাম গিয়ে চীনের পরে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা সম্পন্ন দেশ আমাদের ভারতবর্ষ। আর সেটা 2011 সালের পরবর্তী যদি 2022 বা 23-এর কারেন্ট ডেটাগুলোকে আমরা দেখি, যেগুলো অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি যদি হয় বা ইউএনও দ্বারাও প্রকাশিত হয়, সেটাও দেখি আমরা ভারতবর্ষ এককভাবে পৃথিবীতে জনসংখ্যায় প্রথম রয়েছি। আমাদের প্রায় বর্তমানে কিন্তু 142 কোটির ওপরে জনসংখ্যা রয়েছে। কিন্তু যেহেতু আমরা 11 সালের পরে আর জনগণনা করতে পারিনি বা আমাদের ডেটা এখনো ভারত সরকার কর্তৃক প্রদান করা হয়নি, তাই আমরা সেটা এখনো বলতে পারছি না। তাও একটু বলে রাখলাম তোমাদেরকে, 2022 বা 23 সালের জনগণনা অনুযায়ী যেটা ইউএনও প্রকাশ করেছে, 142 কোটি প্রায় 87 লক্ষ জনসংখ্যা আমাদের ভারতবর্ষে রয়েছে। আর সেটা আমরা প্রথম। আমরা চীনকে অনেক পেছনেই ফেলে দিয়েছি জনসংখ্যার দিক থেকেও, কিন্তু আয়তনের দিক থেকে মাত্র 2.4% জায়গা আমাদের ভারতবর্ষের। নেক্সট চলে আসি, যেটা 32,87,263 বর্গ কিমি বলেছিলাম ভারতের টোটাল আয়তন, তার মধ্যে 78,114 বর্গ কিমি পাকিস্তানের অন্তর্গত। এখানে দেখাচ্ছে কিরকম হয়েছিল, যখন ভারতবর্ষ মূলত আগে একত্রিতভাবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব একসঙ্গেই ছিল, কিন্তু পরবর্তীকালে যখন আমরা স্বাধীন হই, তখন দেখতে পাই যে কিছু পরিমাণে জায়গা পাকিস্তান আমাদের জবরদখল করে নেয়। সেটার আয়তন কত, 78,114 বর্গ কিলোমিটার। পরবর্তী সময়ে এই নিয়ে আলোচনা করব। আর চীনের কাছে আমাদের জায়গার কত, 42,735 বর্গ কিমি, যেটা চীনও কিন্তু জবরদখল হিসাবে সেই জায়গাটাকে আমাদের থেকে নিয়ে রেখেছে। যদিও আমরা ভারত সরকার এখনও সেটাকে বিভিন্ন ম্যাপ বা কিছুর মধ্যে আমরা দেখাই না, কারণ আমরা আমাদেরকে সেটা আমাদের নিজস্ব জায়গা বলেই পরিচয় করাই। এই ভিডিওটি বড় হওয়ার জন্য 2টো পার্টে আপলোড হবে। ফার্দার আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখো।